Assalamu alaikum, my dear students of class 8. I hope you are all safe and sound and you are staying at home. I also hope that you are studying regularly. This is Jannat Miss. Welcome back to the online class. On previous lecture, lecture 3, we have solved the MCQ and also question answers. If you can recall, I have also given you some extra questions. I hope you have practiced these questions at home. Now I have already given you some home task to do. There is number 3, fill in the blanks, and also 6 and 7 from your model question 32 from Advanced Learners book by Chaudhary and Hussain. Today we are going to solve this FB. So this is new lecture, lecture 4. Let's start with the solution first. Number 3. আমি এখানে সলিউশনটা তোমাদের বলে দিচ্ছি আর তোমরা অবশ্যই এটি কোয়েশ্চেন সহ উত্তরটি লিখে নিবে এবং আশা করি তোমরা হোমওয়ার্ক করে ফেলেছো। তোমরা আজকে উত্তরটি মিলিয়ে নাও। Now let's check out your answer. The invention of wheel has a life-changing contribution to the history of the world civilization. বিশ্ব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কার জীবন পরিবর্তনের একটি বা জীবন পরিবর্তন করার মতো একটি অবদান রেখেছে। The dash city, the older ancient city Mesopotamia, was the place in where the wheel was discovered. প্রাচীন শহর মেসোপটেমিয়া হচ্ছে সেই জায়গা যেখানে চাকা আবিষ্কার করা হয়েছিল। Later, it was further improved by the Egyptians. পরবর্তীতে মিশরীয়দের দ্বারা এটিকে আরও বেশি উন্নতি সাধন করা হয়েছিল, অর্থাৎ এর আরও বেশি উন্নতি সাধন করা হয়েছিল। They used chariots in which wheels were made with spokes. তারা এক ধরনের রথ ব্যবহার করত যেখানে চাকার সাথে বা চাকাগুলো কাটা দিয়ে তৈরি ছিল, অর্থাৎ স্পোকস দিয়ে তৈরি ছিল। Now let's solve number 6. Here is a FB given with clues. You know, in number 6 there will be blanks with clues. Fill in the blanks with clues. So let's solve this one. I hope you know the meaning of the words given in the box. So let's start The danger of dash is increasing day by day. The danger of pollution is increasing day by day. দূষণের বিপদ বা আশঙ্কা দিন দিন বেড়ে যাচ্ছে। Fumes and smoke from motor vehicles, mills and factories are polluting the city air. মোটর যান অর্থাৎ মোটর গাড়ি, কারখানা এবং মিল কারখানা এবং ফ্যাক্টরি থেকে বের হওয়া দূষিত কালো ধোঁয়া শহরের বাতাসকে দিন দিন দূষিত করে যাচ্ছে। The water of the sea is getting polluted by industrial waste, chemicals and other poisons. কি বলছে? The water of the sea অর্থাৎ সমুদ্রের পানি getting polluted অর্থাৎ দূষিত হচ্ছে, দিন দিন দূষিত হচ্ছে। কিভাবে? By industrial waste অর্থাৎ শিল্প কারখানার বর্জ্য, chemicals অর্থাৎ রাসায়নিক যে পদার্থ বা তরল আছে রাসায়নিক বর্জ্য থেকে, এবং অন্যান্য বিষাক্ত পদার্থ থেকে। তাহলে অন্যান্য বিষাক্ত পদার্থ, শিল্প কারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ থেকে কি হচ্ছে? সমুদ্রের পানি দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। Large scale cutting down of forests is going on everywhere. আচ্ছা, এখানে কাট ডাউন অর্থ কেটে ফেলা, তোমরা এটা মেমোরাইজ করে ফেলো। কাট ডাউন কেটে ফেলা, তাহলে খুব বড় ধরনের বৃক্ষ নিধন। এখানে বৃক্ষ নিধন হবে না, এখানে বন নিধন হবে, যেহেতু ট্রি না এখানে ফরেস্ট দেওয়া। খুব বড় পরিসরে বন নিধন বা বন ধ্বংস হচ্ছে। কি হচ্ছে? ইজ গোয়িং অন, চলছেই। এভরিওয়্যার অর্থাৎ সব জায়গায় শুধু বড় আকারের
বন নিধন চলছেই, চলে যাচ্ছে। In Brazil, for instance, wide areas of forests are being cleared and burned almost every day. উদাহরণস্বরূপ বলা যায় ব্রাজিলে অনেক বড় এলাকার বন অর্থাৎ বিশাল পরিসরের বন আর বিং ক্লিয়ার্ড কি করা হচ্ছে, পরিষ্কার করে ফেলা হচ্ছে অর্থাৎ সাফ করে দেওয়া হচ্ছে। কিভাবে সাফ করা হচ্ছে? কেটে সব কিছু সাফ করে ফেলা হচ্ছে বনগুলো, এবং বার্নড জ্বালিয়ে দেওয়া হচ্ছে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই। তোমরা এখানে যদি লক্ষ্য করো আর বিং ক্লিয়ার্ড, তোমরা তো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করা শিখেছো, তাহলে এখানে লক্ষ্য করো আর বিং ক্লিয়ার্ড এটা কোন টেন্সকে প্যাসিভ করা হয়েছে আশা করি তোমরা বলতে পারবে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে এখানে প্যাসিভ করা হয়েছে। আর বিং ক্লিয়ার্ড অর্থাৎ কারো দ্বারা করা হচ্ছে। কার দ্বারা করা হচ্ছে? মানুষদের দ্বারা করা হচ্ছে। তো এখানে সাবজেক্টটাকে আমরা হাইড করে রাখলাম, সাবজেক্ট বললাম না, কিন্তু কাজটা যে হয়ে যাচ্ছে সেটা আমরা বোঝাতে পারছি। কাজটা হয়ে যাচ্ছে, কারো দ্বারা হচ্ছে, সেটা আমরা হাইড করে রাখছি, প্যাসিভ সেন্টেন্স। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে আর বিং, ইজ বিং অথবা অ্যাম বিং, এভাবে যদি কোনো তার পরবর্তী যদি কোনো ব্ল্যাঙ্কস দেওয়া হয়, এখানে তোমরা যখন মেইন ভার্বটি লিখবে তখন অবশ্যই সেটার past participle form অর্থাৎ verb 3 ইউজ করবে। are being cleared and burned almost every day. The effects of all these on agriculture, on food supplies, above all on climate are disastrous. এই ক্ষতিকর প্রভাবগুলো অর্থাৎ কিসের ক্ষতিকর প্রভাবগুলো? কৃষির ওপর, খাবারের সাপ্লাইয়ের ওপর, এবং সর্বোপরি above all অর্থাৎ মোটের ওপর বা সর্বোপরি আমরা যেটা বলি আবহাওয়ার উপর যে এই প্রভাবগুলো সেগুলো খুবই কি আর ডিজাস্ট্রাস অর্থাৎ ধ্বংসাত্মক, অর্থাৎ ধ্বংস ডেকে নিয়ে আসবে। সো I hope you will write down the answer and you check it with this solution. Then next one, number 7. The day was, it is a closed test without clues. Now the solution is given here. The day was Wednesday. We, some friends, were going to our village home. After walking for 5 minutes, we reached the station. তাহলে দিনটি ছিল বুধবার, আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম কিছু বন্ধু সহ। 5 মিনিটের মতো হাঁটার পর আমরা কি করলাম? স্টেশনে গিয়ে পৌঁছলাম। The train arrived within a few minutes. Within হচ্ছে মধ্যে, অর্থাৎ কিছু সময়ের মধ্যে, নাম্বার বি হিয়ার। কিছু সময়ের মধ্যে ট্রেনটি চলে আসলো। All of us got into a second class compartment. আমাদের সবাই কি করলাম? সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট অর্থাৎ আমরা যেটাকে বলি বগি, যেটা হচ্ছে রেলওয়ের বগি বা কামরা, তোমরা কামরা বলতে পারো, রেলওয়ে কামরাতে আমরা প্রবেশ করলাম। গট ইনটু, গেট ইনটু প্রবেশ করা, কোনো কিছুতে ওঠা। গেট ইনটু বাস, গেট ইনটু কার, ওকে, প্রবেশ করা, গাড়িতে ওঠা। When the train reached our small station, যখন আমাদের ট্রেনটি ছোট স্টেশনে গিয়ে পৌঁছালো, it was has to be dusk. It was about to be dusk. Dusk হচ্ছে অন্ধকার হয়ে আসছিল, অর্থাৎ সন্ধ্যা যেটা হয়। ডন অ্যান্ড ডাস্ক খুব অল্প সময়ের জন্য থাকে। DAWN, ডন হচ্ছে সকালবেলা, যেটা কিনা সূর্য ওঠার সাথে সাথেই আমরা বলি ডন, অর্থাৎ সূর্য ওঠার কিছুটা আগ মুহূর্তে যখন আভা ছড়িয়ে পড়ে তখন সেটা হচ্ছে ডন। আর ডাস্ক হচ্ছে সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন সেটা হয় ডাস্ক, ইভিনিংয়ের আগে, ইভিনিংয়ে সম্পূর্ণ সন্ধ্যা হয়ে যায় অর্থাৎ অন্ধকার নেমে আসে। আর ডাস্ক হচ্ছে ইভিনিংয়ের কিছুক্ষণ আগেই। সো টু বি ডাস্ক হতে যাচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে। অ্যাবাউট হচ্ছে প্রায়, সো এখানে তুমি অ্যাবাউট সময়ের জন্য ইউজ করতে পারো, অ্যাবাউট টু বি ডাস্ক। উই ডিডন্ট ফাইন্ড এনি রিক্সা অ্যাট দ্য স্টেশন, সো উই ওয়েন্ট ড্যাশ বাই ওয়াকিং। তাহলে আমরা কোথাও যাচ্ছিলাম বা কোথাও গিয়েছিলাম, তাহলে আমরা কোথায় গেলাম? উই ওয়েন্ট হোম বাই ওয়াকিং, আমরা হেঁটে আমাদের বাড়ি চলে গেলাম। So that was the solution of these homeworks. Now
I'm going to read another passage from your Advanced Learners books, model question 32. Here an unseen passage is given. This is on our poets, the most leading poets, Rabindranath Tagore, and after that I'm going to give you another homework to do. So girls, ready for it. Rabindranath Tagore. Rabindranath Tagore was one of the most leading poets in the history of world literature. He was at the same time a poet, a novelist, a dramatist, a philosopher and a musician. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব সাহিত্যের ইতিহাসে কি বলা যায়? বলা যায় যে তিনি একজন অন্যতম পথিকৃৎ, অর্থাৎ যিনি কিনা কি করেছেন, পথ প্রদর্শন করেছেন অন্যান্য কবিদের জন্য। সো লিডিং পয়েটস, যিনি লিড করেন, পরিচালনা করেন, অর্থাৎ পথ দেখান অন্যদেরকে। সো ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পয়েটস। তোমরা জানো ওয়ান অফ দ্য লিখলে আমরা সবসময় যে নাউনটি থাকে তার সাথে আমরা এস যুক্ত করি, যেখানে পয়েটস লেখা হয়েছে। ওকে, হি ওয়াজ অ্যাট দ্য সেম টাইম আ পয়েট, নভেলিস্ট, ড্রামাটিস্ট, ফিলোসফার অ্যান্ড এ মিউজিশিয়ান। আচ্ছা, তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দেন হচ্ছে দার্শনিক এবং সুরকার ছিলেন। হি ওয়াজ বর্ন ইন দ্য রিনাউন্ড টাগোর ফ্যামিলি ইন মার্চ 1861। তিনি 1861 সালের মার্চ মাসে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন হি ওয়াজ সেন্ট টু স্কুল। তার মানে গৃহশিক্ষা, অর্থাৎ যারা আমরা বলি ঘরে তার শিক্ষার পরে গৃহশিক্ষা শেষ করে তিনি কি করেছিলেন? কমপ্লিশন হচ্ছে সমাপ্তি, সম্পূর্ণ, কমপ্লিট থেকে এসেছে। কমপ্লিট ভার্ব সমাপ্ত করা, সম্পূর্ণ করা, আর সেখান থেকে নাউন কমপ্লিশন, তাহলে সমাপ্তি। সমাপ্তির পরে তিনি বা তাকে পাঠানো হয়েছিল স্কুলে। হি ওয়াজ সেন্ট টু স্কুল, পাঠানো হলো, এটাও একটি প্যাসিভ বাক্য। বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন, কিন্তু তিনি এই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করতেন না। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড অ্যাট হাউস ফর হিজ প্রপার এডুকেশন। সো এমন ধরনের ব্যবস্থা করা হলো, কোথায় করা হলো? বাড়িতে এই ধরনের ব্যবস্থা করা হলো যাতে করে তিনি সঠিক শিক্ষা লাভ করতে পারেন, অর্থাৎ সঠিক শিক্ষা অর্জন করতে পারেন। ইন হিজ 13th ইয়ার রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার ওয়েন্ট টু ভিজিট হিমালয়স। তার যখন 13 বছর বয়স, তখন তিনি কি করলেন? তার বাবার সাথে, অ্যালং উইথ অর্থ কারোর সাথে যাওয়া, অ্যালং উইথ হিজ ফাদার, তার বাবার সাথে তিনি কোথায় গেলেন? ওয়েন্ট টু ভিজিট হিমালয়স, হিমালয় দর্শন করতে বা ভ্রমণে গেলেন, হিমালয় পর্বতমালা। অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়াজ সেন্ট টু লন্ডন টু স্টাডি ল। 17 বছর বয়সে তিনি বা তাকে লন্ডনে পাঠানো হয়েছে আইন নিয়ে পড়াশোনা করার জন্য। বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মরলে অনলি ফর এ ফিউ মান্থস অ্যান্ড দেন রিটার্নড হোম। কিন্তু তিনি সাহিত্য পড়াশোনা করেছিলেন কার সাথে? প্রফেসর হেনরি মরলের সাথে। কত দিনের জন্য বা কত সময়ের জন্য? ফর এ ফিউ মান্থস, অল্প কয়েক মাসের জন্য তিনি কি করলেন? প্রফেসর হেনরি মরলের সাথে সাহিত্য পড়লেন এবং তারপর বাড়িতে বা দেশে ফিরে আসলেন। অনলি অ্যাট দ্য এজ অফ 8 হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। 8 বছর বয়সে, শুধু মাত্র 8 বছর বয়সে তিনি কি করলেন? কবিতা রচনা করতে শুরু করলেন। হি রোট হিজ পোয়েটিক নোভেল বনফুল অ্যাট দ্য এজ অফ 15। 15 বছর বয়সে তিনি তার পোয়েটিক নোভেল, অর্থাৎ এটা হচ্ছে যেটাকে আমরা বলি কাব্য উপন্যাস, সেটি তিনি কি করলেন? লিখলেন মাত্র 15 বছর বয়সে, তার প্রথম কাব্য। When he was 16, his poems and essays were being published in journals. যখন তার বয়স মাত্র 16 বছর, তখন তিনি কি করলেন? কবিতা এবং বিভিন্ন রচনাবলী, তার কবিতা এবং রচনাবলীগুলো বিভিন্ন জার্নাল অর্থাৎ সংবাদপত্রে প্রকাশিত
হতে শুরু করছিল। আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড থেকে ফিরে হি বিগান টু রাইট টায়ারলেসলি ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি কি শুরু করলেন? টায়ারলেসলি হচ্ছে অক্লান্তভাবে, অর্থাৎ পরিশ্রম, যেই কাজ করতে কোনো পরিশ্রম লাগে না, ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি, একটানা, নিরলসভাবে। বিগান টু রাইট ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সকল শাখায় তিনি নিরলসভাবে লিখতে শুরু করলেন। In 1911, he translated his poems of the Gitanjali into English, which brought him the highest honor in the form of the Nobel Prize in 1913. Okay. তারপর তিনি তার কবিতা গীতাঞ্জলিকে কি করলেন? ইংরেজিতে অনুবাদ করলেন, অর্থাৎ গীতাঞ্জলির যে কবিতাগুলো ছিল তিনি সেগুলোকে ইংলিশে অনুবাদ করলেন 1911 সালে। এবং এই কবিতার অনুবাদগুলোই, অর্থাৎ এই গীতাঞ্জলি তাকে কি করেছিল? তার জন্য সর্বোচ্চ সম্মান নিয়ে এসেছিল। কিভাবে? 1913 সালে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে। তাহলে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি কি এনেছিলেন? সর্বোচ্চ সম্মান বয়ে এনেছিলেন। 1 year after his awarding of the Nobel Prize, he was made a knight by the British government, which he rejected as a protest against the atrocities of British government at Jallianwala Bagh. তার মানে তার নোবেল পুরস্কার প্রাপ্তির 1 বছর পর he was made a knight, অর্থাৎ এখানে নাইট উপাধি দেওয়া হয়, was made a knight by the British government, after which he rejected as a protest against the atrocities of British government at Jallianwala Bagh. জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ সরকারের, অর্থাৎ ইংরেজ সরকারের যেই নৃশংসতা, ঠিক আছে, অ্যাট্রোসিটি অর্থাৎ নৃশংসতা, তারা যেই নৃশংসতা দেখিয়েছিল তার প্রতিবাদ স্বরূপ, প্রোটেস্ট এগেনস্ট, তার প্রতিবাদ স্বরূপ তিনি কি করেছিলেন? তিনি রিজেক্ট করেছিলেন, অর্থাৎ এটা নিতে অস্বীকার করেন, এই নাইট উপাধি বর্জন করেছিলেন। দেন দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড honored him with D.Litt in 1940. অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে কি করেছিল? D.Litt উপাধিতে ভূষিত করেন 1940 সালে। Earlier in 1921, he laid the foundation of বিশ্ব ভারতী। তার আগে 1921 সালে তিনি কি করেছিলেন? বিশ্বভারতীর স্থাপন, অর্থাৎ এটা হি লেড দ্য ফাউন্ডেশন, অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অর্থাৎ বিশ্বভারতী প্রতিষ্ঠানটি তোমরা এখন জানো, এটি হচ্ছে এখন তার মাধ্যমেই এটি গড়ে উঠেছিল। লেড দ্য ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হি ওয়াজ দ্য ফাউন্ডার। দেন at the age of 80, Rabindranath Tagore breathed his last. 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। So after reading this passage, you have to complete number 4 and 5 from this passage. There is a table below, and you have to write some words here. At least I hope there are only one word will be here. Who, what. At the left column you can see Rabindranath Tagore, he, and poems SS. These are given. And second column, event, activity are given. Born, visited. Then 3, 4 you have to write the answer here. Publication. So you have to put out the activity. অর্থাৎ কখন কোন কাজটি হয়েছিল, কে করেছিলেন দেওয়া আছে, এবং কি হয়েছিল সেটা দেওয়া আছে হু, হোয়াট এই বক্সটিতে, এই কলামটিতে। মিডল সেকেন্ড কলামে ইভেন্ট, অ্যাক্টিভিটি, অর্থাৎ ইভেন্ট, এখানে আসলে ইভেন্ট হবে, ইভেন্ট লিখে রেখেছে, ইভেন্ট হবে, ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি, কোনো ঘটনা বা কাজ হয়েছে কিনা সেটা তোমরা লিখবে। ওয়্যার ইনস্টিটিউট, কোথায় ঘটেছিল, কোনো প্রতিষ্ঠান, সেটা তোমরা এই থার্ড কলামটিতে লিখবে।
হিমালয়াস, লন্ডন জার্নালস, এগুলো ক্লুজগুলো দেওয়া আছে। দেন লাস্ট ওয়েন, এখানে সাল দেওয়া আছে 1861, দেন 2 নাম্বার ব্ল্যাঙ্কস 1878, 1911 and 5. I hope you can write it down from the text. Then number 5, there is a passage given. Okay, there is actually true false given here, 5 true false. I hope you can write it down easily. Number 5, number A, at the age of 17 Rabindranath was sent to the USA to study law. Number B, Bonoful is a drama written by Rabindranath Tagore. Rabindranath Tagore began to write in all branches of literature after coming back from America. Number D, he translated his poems of the Gitanjali into English in 1911. Number E, Tagore was awarded Nobel Prize in 1913. So girls, that's all for today. You must finish this homework and write it down on your homework copy, question with answer. প্রশ্ন এবং উত্তর সহ তোমরা এটা লিখে রাখবে 4 and 5 নাম্বার দিয়ে, এবং এই যে আজকের ডেটটি অবশ্যই মেনশন করবে এভাবে, এবং লেকচার নাম্বার 5 লিখে তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেকচার।